বাসায় থাকতে পারিনি। আমার নানি বাসা, মামা বাসা বা দূর দূর থেকে এসে আমি আন্দোলনে যোগদান করতাম এবং আমার বাবা মাও আমার সাথে আন্দোলনে যোগ দিয়েছিল। এই আন্দোলনটা এখন দেখতেছি যে একেবারে ব্যর্থর পথেই যাচ্ছে। এই আন্দোলনকে, এই জুলাই গণ অভ্যুত্থানকে, এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যারা আজকে এত বড় বড় নেতা হয়ে গেছে, তারা কেউ এখন আর শহীদ পরিবারের পাশে দাঁড়ায় না, কেউ শহীদ পরিবারের খোঁজ খবর নেয় না। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে কয়েকটা কথা আপনাদের মাঝে তুলে ধরতে চাই। 4ই আগস্ট যখন আমি আন্দোলনে যাই, আমার পাশে আমার 2টা ফ্রেন্ড ছিল। একজন রাজশাহী ইউনিভার্সিটিতে IBA ডিপার্টমেন্টে পড়ে, ওর নাম দীপ। তো আমরা যখন আন্দোলন করছি, হঠাৎ করে দেখি একটা গুলি এসে ওর চোখে লাগলো এবং ওর চোখটা সাথে সাথে খুলে ঝুলতেছিল। ওর পুরা শরীর রক্তাক্ত হয়ে গেল এবং আমি ওইখানে দেখেই আমি রাস্তার ওপর আমি কান্না শুরু করে দিছি এবং সবাইকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং আমি যখন ওকে হসপিটালে নিয়ে যাই, তো ডাক্তার আমাকে বলে যে আচ্ছা, আপনি তো মনে হয় সমন্বয়ক, ওইখানে 2 জনের লাশ আছে, একটু আইডেন্টিফাই করতে হবে। আমি যখন ওই 2টা লাশ দেখতে যাই, আমি ওইখানে যাই দেখি আমার একটা বন্ধুর লাশ, যার সাথে আমি আন্দোলনের দিন সকালবেলাও একসাথে কথা বলছি। ও আমার সাথে হাসি মুখে কথা বললো। আমি অনেক ভয় পাচ্ছিলাম। ও আমাকে বলতেছিল যে তুমি মেয়ে হয়ে এত সাহসী, তুমি রিক্সার ওপর বসে স্লোগান দাও, তুমি লাঠি নিয়ে সবার সামনে যাও, তোমার এইগুলো দেখেই তো আমরা সাহস পেয়ে আমরা আন্দোলনে আসি। তোর এই কথাটা আমার কানে বাজে। এবং যেই ফ্রেন্ডটার কথাটা আমি বললাম, দীপ, ও 1 মাস CMH হসপিটালে এবং ঢাকায় মেডিকেলেও ভর্তি ছিল। ওর মাথার মধ্যে এখনও একটা গুলি আছে মস্তিষ্কের মধ্যে, যেটা বাংলাদেশে অপারেশন করা সম্ভব না। এবং ওর জ্ঞান ফিরছে প্রায় মনে হয় 1 মাস পর, ও কোমায় চলে গেছিল এবং ওর 1 পাশ শরীরটা প্যারালাইসিস। এই ছেলেটার ট্রিটমেন্টের জন্য আমি এমন কেউ নাই যে তাকে বলি নাই। যখন ছাত্র উপদেষ্টারা ছিল, তাদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছি। এমনকি আমাদের ওইখানে 2 জন শহীদ পরিবার ছিল, তাদের মধ্যে একজন শহীদ পরিবার অনেক সমস্যায় ছিল এই মামলা মোকদ্দমার বিষয় নিয়ে। সেইটা নিয়েও তারা ঢাকায় এসেছিল উপদেষ্টার সাথে দেখা করতে। কিন্তু যারা এই যে বক্তব্য দেওয়ার সময় শহীদদের কথা বলে, শুধুমাত্র শহীদদের স্মরণ করলেই কি হয়ে যায়? তাদের পরিবারের পাশে দাঁড়ানো কি কর্তব্য না আমাদের? সেই শহীদ পরিবারটাই এসে 2 দিন ধরে ঘুরে ঘুরে তারা কেউ দেখা করে নাই। আমি এখানে আজকে কারোর সমালোচনা করতে আসিনি। তবে এখন তো বিএনপি নির্বাচিত হয়ে এসেছে। তবে আরও একটা কথা, যেটা এই জুলাই অভ্যুত্থান না হলে কিন্তু আসলে বেগম খালেদা জিয়া যে রাষ্ট্রীয়ভাবে যে জানাজাটা হলো, এটা কিন্তু হতো না। তারেক রহমান দেশে আসতে পারতো না। আজকে মাননীয় প্রধানমন্ত্রী সে হতে পারতো না। তো আপনারা অতীত থেকে শিক্ষা নিন এবং অতীত থেকে শিক্ষা নিয়ে রাজনীতি করুন। এমন কিছু করবেন না। আমি সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যেই এই কথাটা বলতেছি, আপনারা এমন কিছু করবেন না যাতে ছাত্র জনতা আবার আপনাদের পতন ঘটায়। সর্বশেষে আমি একটাই কথা বলবো, আপনারা এই জুলাই সনদ নিয়ে গড়িমসি না করে জুলাই সনদটা যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করুন। শহীদদের খোঁজ খবর নিন, শহীদদের পাশে থাকুন। আর বর্তমানে যে অরাজকতা হচ্ছে দেশে, গুম তো বাদই দিলাম, ধর্ষণ, হত্যা একের পর এক হতেই আছে। তো এইগুলোর আপনারা সুষ্ঠু একটা বিচার করুন, যাতে বাংলাদেশ স্থিতিশীল থাকে। না হলে এইগুলোর থেকে ওই আওয়ামী লীগ আবার সুযোগ নিবে। তা আমরা যাতে এই সুযোগটা আর আওয়ামী লীগকে না দেই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি পাবনা জেলার মুখপাত্র হিসেবে দায়িত্বরত ছিলাম। আজকের আলোচনার বিষয় যেহেতু জুলাই গণ অভ্যুত্থান, আসলে জুলাই নিয়ে কথা বলতে গেলেই আমি বুঝে উঠতে পারি না যে আমি আসলে কি বলবো। আমি আসলে রাজনীতি খুব একটা বুঝি না। এই জুলাই আসার পরে যখন দেখলাম যে একটা যৌক্তিক দাবি, তো আমার এই
এটাতে সমর্থন জানানো উচিত। এবং আমি একটা মেয়ে হয়ে সত্যি কথা, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বাবা মা দুজনই অনেক অসুস্থ। তো জুলাই অভ্যুত্থানে যখন আমি একেবারে সামনে থেকে লিড দেই, তখন আমার উপর অনেক থ্রেট আসতেছিল এবং আমার বাবা এক পর্যায়ে ভয় পেয়ে আমি একটানা 22 দিন করবে, তারা যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং এই আইনের প্রয়োগটা যেন যথাযথ হয়। যে জুমার কথায় আসছে যে ও জিডি করেছে কিন্তু এর পরে যে কি হয়েছে সেটা আর জানে না। হ্যাঁ, এবং আমরা দেখতে পাই যে শুধু এই ইস্যুটাই না, আরও বড় বড় যে ইস্যুগুলো আছে, ধর্ষণের মতো ইস্যু, সেখানেও আমরা কোনো বিচার আসলে দেখতে পাই না যে জিডির পরবর্তীতে কি হলো। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যদি কোনো নেতাকে নিয়ে ফেসবুকে একটা পোস্ট দেয়া হয়, অল্প সময়ের মধ্যে সেটার বিচার হয়ে যায়। হয়তোবা সেই পোস্টকারীকে গ্রেপ্তার করে ফেলা হয়েছে, তাকে আটকে রাখা হয়েছে, নির্যাতন করা হয়েছে। তাহলে নারীদেরকে নিয়ে যে অব্যাহতভাবে বুলিং করা হচ্ছে, সেই বিচারের প্রসেসটা এত জটিল কেন হয়ে যাচ্ছে, বা এটার কোনো উপসংহার কেন আসছে না? তো এই জায়গাটাতে বিশেষভাবে মনোযোগী হওয়া দরকার, মনোযোগ দেওয়া দরকার। বিদ্যমান আইনের যে প্রয়োগ, এই প্রয়োগটাকে আরও বাস্তবসম্মত করা এবং বর্তমান সময়ে যেহেতু এই বিষয়টা অনেক বেড়েছে একদম মহামারী আকারে, সেহেতু আইনে কিছু পরিবর্তন আনা যায় কি না, আরেকটু সহজ করা যায় কি না ভুক্তভোগীদের জন্য, এই বিষয়টাও বাংলাদেশের সরকার বিবেচনা করে দেখতে পারে। পরবর্তীতে আরেকটা বিষয় মনে হয়েছে, এই কাজগুলোর সাথে আসলে সর্বমহল জড়িত, একদম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে দিনমজুর, সকল শ্রেণী পেশার লোকজন জড়িত। এমনকি নারীরাও নারীদেরকে বুলি করে, হ্যারাস করে। তো প্রত্যেকটা জায়গাতে সচেতনতা তৈরি এবং স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে ডিজিটাল নাগরিকত্ব, অনলাইন নৈতিকতা, এই বিষয়টা অন্তর্ভুক্ত করা যায় কিনা, বা এই বিষয়েও কোনো সেমিনার, সভা অ্যারেঞ্জ করা যায় কিনা, তাহলে হয়তো সচেতনতা তৈরি হবে। কারণ সর্বমহলের সচেতন ভূমিকা ছাড়া এই জায়গা থেকে আমরা কখনোই উন্নীত হতে পারবো না। তাছাড়াও আরেকটা বিষয় মনে হয় যে সামগ্রিকভাবে আমাদের নৈতিকতা অনেক বেশি কমে গিয়েছে একদম প্রত্যেকটা সেক্টরে। যেসব লোকেরা অনলাইনে ক্রমাগত বুলিং করছে, তারা যে বাস্তব জীবনে নারীকে পর্যাপ্ত সম্মান দিচ্ছে বিষয়টা এমন না। একদম বাস্তবিক সমাজেও নারীরা অনেক বেশি অত্যাচার, নির্যাতনের শিকার হচ্ছে। বেশ কিছুদিন আগে আমার খুব বেশি খারাপ লেগেছে যে দেখছিলাম যে একজন হাজব্যান্ড তার ওয়াইফকে কিভাবে গলা চিপে হত্যা চেষ্টা করছে। খুবই খারাপ লাগছিল দেখতে। মানে মানুষের মন মানসিকতা, নৈতিকতা কতটুকু নিচু পর্যায়ে চলে আসছে যে সে পশুকেও হার মানাচ্ছে। সেই জায়গা থেকে সমাজের প্রত্যেকটা স্তরে নৈতিকতার চর্চা অনেক অনেক বেশি জরুরি। এখানে নৈতিকতার চর্চা প্লাস ধর্মীয় অনুশাসন দুইটাকেই আমি অ্যাড করতে চাই। আমি যদি একটা হাদিস এখানে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে যা শুনে যাচাই করা ছাড়াই তা প্রচার করে। তো এই যে একটা অনলাইনে আমরা যে প্রবণতা দেখি যে একটা ফটো কার্ড পেলাম, আমার দলের বিরুদ্ধে কাউকে আমি কোণঠাসা করতে পারবো, তো আমি শেয়ার করে দিই। এই নিউজটা আসলে সত্য কি না সেটা যাচাই করার প্রয়োজনীয়তা অনুভব করি না। তো এই জায়গায় আমাদের মনে হয় যে শুধুমাত্র আইন দিয়ে, কঠোর শাস্তি দিয়ে আমরা কমাতে পারবো, কিন্তু পুরোপুরি বন্ধ করতে পারবো না। তো পুরোপুরি বন্ধ করার জন্য আমাদের এই যে নৈতিকতা, মানুষের ভেতরকার যে পরিবর্তন, এই ভেতরকার পরিবর্তনটাও জরুরি। এবং ভেতরকার পরিবর্তনের জন্য ধর্মীয় অনুশাসনটা অনেক বেশি জরুরি। আমি যদি ইসলাম ধর্মের কথাই বলি, সেখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা হয় ভালো কথা বলো, না হয় চুপ থাকো। হ্যাঁ, আমাদেরকে এভাবে বলা হয়েছে। তো এবং সূরা হুজরাতের কিছু আয়াত যদি এখানে উপস্থাপন করি, সেখানে এভাবে বলা হয়েছে যে কাউকে ছোট করার জন্য বা নিজের যে অপোজিশন যে দল আছে সেই দলকে ছোট করার জন্য, হেয় করার জন্য কোনো হেয় কথা আসলে বলা যাবে না, কাউকে মন্দ নামে ডাকা যাবে না। হ্যাঁ, এই বিষয়গুলো এসেছে। তো এই সামগ্রিকভাবে
আমরা ধর্মীয় অনুশাসনটাও কম মেনে চলছি। হ্যাঁ, যার কারণে একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই কাজটা হয়তো অনেক বড় অপরাধ, কিন্তু আমি অহরহ করে ফেলছি, আমার বাচ্ছে না আমার অন্তরে। আমার কাছে এটাই মনে হয়েছে যে আমাদের দুইটা দিকই আসলে খেয়াল করতে হবে। আমাদের কঠোর আইনের দিকেও যেমন নজর দিতে হবে, পাশাপাশি এই সমাজের সর্বস্তরে ধর্মীয় অনুশাসন যেন সঠিকভাবে পালিত হয় এবং নৈতিকতার চর্চাটা যেন সঠিকভাবে পালিত হয়, সেই বিষয়ে দৃষ্টিকোণ দেয়া জরুরি। এবং সরকারের পক্ষ থেকে ডিজিটাল নাগরিকত্ব এবং অনলাইন নৈতিকতা এই বিষয়টা নিয়ে একটু প্রচার হওয়া দরকার। হ্যাঁ, যদি সম্ভব না হয় শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করার, তারপরেও এই বিষয়টা নিয়ে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনার বা আলোচনা সভার আয়োজন করা। তো মোটামুটিভাবে আমার কাছে এই বিষয়গুলো মনে হয়েছে যে আমরা যদি এই কার্যক্রমগুলো রাখতে পারি, আশা করা যায় যে বর্তমানে যে মহামারী আকার ধারণ করেছে অনলাইন বুলিং, সাইবার বুলিং, সেটা কিছুটা হলেও কমবে। ধন্যবাদ সবাইকে। ডাকসুকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।